নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের উপন্যাস জলপদ্ম, আজ 10ম অধ্যায়। এইবার আমি 10ম এবং 11 অধ্যায় একসঙ্গেই পড়ব। 10ম অধ্যায়ের নাম হাসান গেটের কাছে দাঁড়িয়েছিল। তাহলে শুরু করি। হাসান গেটের কাছে দাঁড়িয়েছিল। ইলাকে দেখে বলল, কোথায় যাচ্ছেন ভাবি? ইলা হাসল। হাসান বলল, রিক্সা ডেকে দেই? দাও। শার্টটায় তোমাকে খুব সুন্দর লাগছে হাসান, খুব মানিয়েছে। হাসান মাটির দিকে তাকিয়ে হাসল। ইলা বলল, তুমি সব সময় এমন ছোট হয়ে থাকো কেন? ছোট মানুষ ভাবি, এই জন্যেই ছোট হয়ে থাকি। বড় মানুষ হওয়ার চেষ্টা করলে কেমন হয়? কিভাবে হব? চেষ্টা করলেই পারবে। তোমার মতো চমৎকার একটা ছেলে সারা জীবন মাথা নিচু করে থাকবে, ভাবতেও খারাপ লাগে। পরের আশ্রয়ে থাকি, তা ঠিক। এই আমাকেই দেখো, পরের আশ্রয়ে আছি বলেই আমার নিজের মাথাটা নিচু। সারাক্ষণ ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে থাকি। সাহস গেছে নষ্ট হয়ে। এত বড় একটা ঘটনা আমি দেখলাম, ছেলে তিনটাকে বেরুতে দেখলাম, অথচ কাউকে কিছু বললাম না। ঠিক তোমার মতো অবস্থা, ঠিক না হাসান? হাসান কিছু বলল না। ইলা বলল, এই জায়গাটা কোন থানার আন্ডারে তুমি জানো? মোহাম্মদপুর থানা। তুমি আমাকে একটা রিক্সা ঠিক করে দাও, আমি প্রথম যাব মোহাম্মদপুর থানায়। আমি যা জানি ওদের বলবো। এতে লাভ কিছু হবে না ভাবি। লাভ হোক না হোক আমি বলবো। অন্যের লাভের ব্যাপার না, আমার লাভ হবে। আমার সাহস নষ্ট হয়ে গিয়েছিল, বলার সঙ্গে সঙ্গে সাহস ফিরে পাবো। তুমি বোধহয় জানো না হাসান, আমি সব সময় খুব সাহসী মেয়ে ছিলাম। হাসান একটা রিক্সা এনে দিল। ইলা রিক্সায় উঠল। রিক্সাওয়ালাকে বলল, হুড ফেলে দিন। খুব রোদ আম্মা। থাক রোদ, চারদিক দেখতে দেখতে যাই। ইলাকে অনেক জায়গায় যেতে হবে। প্রথমে যাবে মোহাম্মদপুর থানা, তারপর যাবে মার কাছে। মার সঙ্গে সে ওই দিন খুব খারাপ ব্যবহার করেছিল। আজ মাকে জড়িয়ে ধরে সে খানিকক্ষণ কাঁদবে। সেখান থেকে যাবে বি করিম সাহেবের কাছে। সব শেষে যাবে লালবাগ থানায়। অনেক কাজ। রিক্সা এগুচ্ছে। নীল শার্ট পরা চমৎকার চেহারার একটা ছেলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। 10ম অধ্যায় এখানেই শেষ। এবার শুরু করি 11 অধ্যায়। এই অধ্যায়ের নাম বি করিম সাহেব খুশি। বি করিম সাহেব খুশি খুশি গলায় বললেন, আরে এসো এসো, তোমার নাম তো পরি, তাই না? ইলা বি করিম সাহেবকে বিস্মিত করে তার পা ছুঁয়ে সালাম করে ফেলল। নিচু গলায় বলল, আমার নাম ইলা, শুধু বাবা আমাকে পরি ডাকতেন। তোমাকে আমি মনে মনে খুঁজছিলাম, ঠিকানা রেখে যাওনি। ঠিকানা রেখে গেলে নিজেই যোগাযোগ করতাম। তোমার জন্যে সুসংবাদ আছে। মজিদ নতুন নায়িকা ট্রাই করতে রাজি হয়েছে। তার কাছে তোমাকে একদিন নিয়ে যাব, তবে তারও আগে তোমার এক গাদা ছবি দরকার। ভালো ফটোগ্রাফার দিয়ে কিছু ছবি তোলাবে। আমি একজন ফটোগ্রাফারের নাম ঠিকানা দিয়ে দেব, ওকে দিয়ে ছবি তোলাবে। বেটা ভালো কাজ করে, তবে স্বভাব চরিত্র খারাপ। ছবি তোলা শেষ হলেই ঘাট ধরে বিদেয় করে দেবে। নায়িকা হবার জন্যে আমি কিন্তু আপনার কাছে আসিনি। আমি আগেও আপনাকে বলেছি, আপনি বোধহয় মন দিয়ে আমার কথা শোনেননি। তাহলে আসো কেন আমার কাছে? এমনি আসি। কোনো কারণ ছাড়াই আমার কাছে আসো? কারণ একটা আছে, তবে সেই কারণ আপনার কাছে বিশ্বাসযোগ্য হবে না। বি করিম খানিকক্ষণ গম্ভীর ভঙ্গিতে বসে থেকে বললেন, আমি বাংলাদেশের ছবির স্ক্রিপ্ট লিখি। আমার কাছে সব কারণই বিশ্বাসযোগ্য। ব্যাপারটা কি বলো তো? ভেতরে এসে বলি? এসো এসো, ভেতরে এসো। ইলা ঘরে ঢুকল। আজকে ঘরদোর অন্য দিনের মতো অগোছালো নয়,
পরিষ্কার পরিচ্ছন্ন, ঘর ঝাড় দেওয়া হয়েছে, বইপত্র ছড়ানো ছিটানো নয়, সাজানো, তবে মেঝেতে খবরের কাগজ বিছানো, একটা টিফিন ক্যারিয়ার, থালা, গ্লাস। ভদ্রলোক বোধ হয় খেতে বসবেন। শোনো পরি, আমি এখনো ভাত খাইনি, ভাত নিয়ে বসবো। তোমার যা বলার তুমি চট করে বলে চলে যাও। ইলা হ্যান্ডব্যাগ খুলে একটা B2 সাইজের ছবি বের করে এগিয়ে দিল। নিচু গলায় বলল, ছবিটা দেখুন। করিম সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে অনেকক্ষণ ছবির দিকে তাকিয়ে থেকে বললেন, দেখলাম। আপনার সঙ্গে কি এই ছবিটার মিল আছে না? খানিকটা আছে, তবে এই ভদ্রলোকের চোখ বড় বড়, আমার চোখ ছোট। কার ছবি? আমার বাবার ছবি। ও, বাবা যখন মারা যান তখন আমরা সবাই খুব ছোট। আমার ছোট বোনটার বয়স 1 বছর, আমার 4 বছর, আর আমার বড় ভাইয়ের বয়স 7। আমারও বেশি বাবার চেহারা মনে আছে। 4 বছর বয়স হলে মনে থাকারই কথা। ইলা শান্ত গলায় বলল, মানুষের সঙ্গে মানুষের চেহারায় মিল থাকতেই পারে, এটা এমন কিছু না। এটাকে কোনো রকম গুরুত্ব দেওয়া ঠিক না। তারপরেও আপনার কাছে আসতে আমার ভালো লাগে। আপনি বিরক্ত হন, ভাবেন কোনো উদ্দেশ্য নিয়ে আসছি। আর ভাববো না। তুমি বসো, তোমার মুখটা শুকনা লাগছে। তুমি কি দুপুরে কিছু খেয়েছো? জি না। আমার সঙ্গে চারটা খাবে? ইলা কিছু বলল না, চুপ করে রইল। করিম সাহেব বললেন, এসো পরি, হাত ধুয়ে এসো। হোটেলের খাবার ভালো হবে না, তবু খাও। ইলা হাত ধুয়ে খেতে বসল। করিম সাহেব খেতে খেতে কৌতূহলী হয়ে মেয়েটিকে দেখছেন। তার নিজেরই খানিকটা অস্বস্তি বোধ হচ্ছে। পরি, জি? তোমার যদি কখনো কোনো সমস্যা হয় আমাকে বলো। আমার ক্ষমতা এবং সামর্থ্য দুইই সীমিত, তবু আমার সাধ্যমতো আমি চেষ্টা করব। জি, আচ্ছা। তোমার কি কোনো সমস্যা আছে? আছে। আমার খুব আপন একজন মানুষ লালবাগ থানা হাজতে আটকা আছেন। আপনি তাকে ছাড়িয়ে আনতে পারবেন? কোন অপরাধে তাকে ধরা হয়েছে সেটা না জানলে বলতে পারবো না। টাকা পয়সাও লাগবে। এদেশের পুলিশ টাকা ছাড়া কথা বলে না। আমি টাকা নিয়ে এসেছি। ইলা করিম সাহেবকে একটা খাম বাড়িয়ে দিল। তিনি বিস্মিত হয়ে বললেন, এ তো অনেক টাকা। জি, অনেক টাকা। কত আছে এখানে? 56,000 ছিল, আমি কিছু খরচ করেছি, এখন কত আছে জানি না। করিম সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, তুমি চাচ্ছ ওকে বের করে আনতে যে টাকা লাগে সেটা এখান থেকে দেব, আর বাকি টাকাটা ওর হাতে দেব? জি। তুমি চাচ্ছ না যে ব্যাপারটা কেউ জানুক? আপনি ঠিকই ধরেছেন। বেশ, করা হবে। ছেলের নাম দিয়ে যাও, ঠিকানা দাও। খামের ভেতর একটা কাগজে লেখা আছে। তুমি কি ওকে কোনো চিঠি দেবে? জি না। তুমি নিজের পরিচয় গোপন রাখতে চাও? জি। ইলা বলল, আমি এখন উঠব। সে কদমবুসি করার জন্য নিচু হলো। করিম সাহেব হাসি মুখে মেয়েটির দিকে তাকিয়ে রইলেন। ভদ্রলোক চিরকুমার, সারা জীবন একা কাটিয়েছেন, তার জন্যে কোনো রকম অতৃপ্তি তিনি বোধ করেননি। আজ করলেন। আজ হঠাৎ করে মনে হলো বিরাট ভুল হয়েছে, সংসার করলে হতো। এই মেয়ের মতো একটা মেয়ে তাহলে তার থাকতো। চাচা, যাই? করিম সাহেবের খুব ইচ্ছা করল বলেন, আবার এসো মা। বলতে পারলেন না। দীর্ঘদিন মা ডাকেন না। আজ হঠাৎ করে কাউকে মা ডাকা সম্ভব না। তিনি কোমল গলায় বললেন, আবার এসো। ইলা বলল, আমি আর আপনাকে বিরক্ত করব না। 11 অধ্যায় এখানেই শেষ। 10ম এবং 11 অধ্যায় একসঙ্গে পড়লাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সঙ্গে থাকুন। ধন্যবাদ।